সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে গোল টেবিল আলোচনায়। আজকের এই অনুষ্ঠানটির মূল আলোচনায় এবং মূল আয়োজনে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালস এবং পাওয়ার্ড বাই এসিআই পিএলসি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার এজেডএম হাসানুল্লাহ। আমরা আজকের এই আলোচনায় বিশেষ করে যারা বিভিন্ন রকম মুভমেন্টের ডিসঅর্ডারে ভুগছেন, আমরা আসলে সমাজের বিভিন্ন অংশে দেখি তারা কিন্তু আমাদের আশেপাশে রয়েছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন এবং যথাযথ চিকিৎসার অভাবে হোক অথবা এটি চিকিৎসা রয়েছে কিনা সে বিষয়টাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না। সেই ক্ষেত্রে বিশেষ করে পার্কিনসন ডিজিজ এবং স্ট্রোক পরবর্তী যে সমস্যা এবং অন্যান্য যে মুভমেন্ট ডিসঅর্ডার রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনায় এই গোল টেবিল বৈঠকে যুক্ত হব এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের দেশের শীর্ষস্থানীয় নিউরোলজিস্ট এবং নিউরোসার্জনরা। একই সঙ্গে আমরা এই ভবিষ্যতে বিশেষ করে এই মুভমেন্ট ডিসঅর্ডার এর করণীয় কী এবং এই যে সোসাইটি রয়েছে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ তাদের যে আসলে কি ভূমিকা রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলব। আমাদের এই আজকের এই আলোচনায় দেশ বরেণ্য নিউরোলজিস্টরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, নিউরোসার্জনরা যুক্ত হচ্ছেন। আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এটা গ্লিমস। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার কাজী গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক ও পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালস ঢাকা। অধ্যাপক ডাক্তার বদরুল আলম মণ্ডল, যিনি অধ্যাপক এবং যুগ্ম পরিচালক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কর্মরত রয়েছেন। অধ্যাপক ডাক্তার আফজাল মোমিন, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি ও একাডেমিক ডিরেক্টর নিন্স। অধ্যাপক ডাক্তার মাহমুদুল ইসলাম, ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক এবং যিনি সদস্য সচিব মুভমেন্ট ডিসঅর্ডার অফ সোসাইটি অফ বাংলাদেশ এর প্রস্তাবিত হিসেবে রয়েছেন। অধ্যাপক ডাক্তার আব্দুল আলিম নাদিম, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এবং হসপিটাল। অধ্যাপক ডাক্তার মাহবুল আলম, যিনি ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটালে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে ন্যাশনাল মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশের প্রস্তাবিত সদস্য হিসেবে রয়েছেন। অধ্যাপক ডাক্তার শামীম রশিদ, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালস এবং যিনি যুগ্ম আহ্বায়ক এমডিএসপি। ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, সহযোগী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোসার্জারি এবং ফাংশনাল নিউরোসার্জন কর্মরত রয়েছেন এখানেই। ডাক্তার ইমরান সরকার, সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি নিন্স এবং যিনি ট্রেজারার হিসেবে কর্মরত রয়েছেন এমডিএসপিতে এবং ডাক্তার মোহাম্মদ রাকিবুল আলম, সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডাক্তার রুমানা দৌলা, ডিরেক্টর মেডিকো মার্কেটিং ডিপার্টমেন্ট এসিআই পিএলসি এবং আমার সঙ্গে আরও রয়েছেন মোহাম্মদ আবুল বাশার হাওলাদার, ডিরেক্টর হেলথ কেয়ার অপারেশনস এসিআই পিএলসি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই গোল টেবিল আলোচনায়। আমরা জানি যে বাংলাদেশে আমাদের অনেক আশেপাশে অনেকেই রয়েছেন যারা দেখা যাচ্ছে যে রোগটি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের চোখের সামনে বসবাস করছেন, হয়তো সেটি নির্ণীত হয়নি, হয়তো কারো হাত কাঁপছে, হয়তো কারো মাথা কাঁপছে, হয়তো হাঁটতে গেলে কারো পা কেঁপে যাচ্ছে। এই যে মুভমেন্ট ডিসঅর্ডার সেটি কিন্তু অনেকেই চোখের আড়ালে রয়ে যায়, কিন্তু সেটির একটি সমাধান হওয়া দরকার এবং তাই 2022 সাল থেকে যেটি ওয়ার্ল্ড নিউরোলজি মুভমেন্ট ডিসঅর্ডার যে দিবসটি পালিত হচ্ছে 29শে নভেম্বর, বাংলাদেশেও ঠিক একই দিনে এই বছর 2025 সালে সেটি পালিত হয়েছে এবং আমরা বছর যে প্রতিবদ্ধ বিষয়টি ছিল হোয়াট মুভস ইউ এবং এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা নানান রকমের আয়োজন এখানে করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই গোল টেবিল বৈঠক। আমি অনুষ্ঠানের শুরুতেই মূল জায়গায় চলে যাচ্ছি। প্রথমেই আমি যেতে চাই ডাক্তার ইমরান সরকার, যিনি সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি এবং ট্রেজারার মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশের প্রস্তাবিত কমিটির সদস্য কাজ করছেন। আমি আপনার কাছে জানতে চাই যে মুভমেন্ট ডিসঅর্ডার বিষয়টি আসলে কী, মানে বা এর কোন কোন রোগের অন্তর্ভুক্ত, কারণ অনেকেই জানে না যে আসলে এটি কোন কোন জায়গাগুলোকে কভার করছে এবং একই সঙ্গে আমি জানতে চাই যে এই যে মুভমেন্ট ডিসঅর্ডার যে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে সেটি কবে থেকে পালিত হচ্ছে এবং এবারের যে মূল প্রতিপাদ্য বিষয়টি রয়েছে এর গুরুত্বটি কী রয়েছে। মুভমেন্ট ডিসঅর্ডার হচ্ছে যে নিউরোলজি, আমাদের যে স্নায়ুরোগ যেটা বিষয়টা আছে নিউরোলজি বিষয়ে একটি সাবস্পেশালিটি বলি আমরা, বা একটা বিশেষ একটা শাখা আমাদের নিউরোলজি, যেখানে মানুষের নড়াচড়া বা চলাফেরা সংক্রান্ত যেটা মুভমেন্ট মানে হচ্ছে নড়াচড়া বা চলাফেরা, এটার মানে সমস্যাকে আমরা ডিসঅর্ডার বলতেছি। তাহলে যে সকল রোগগুলোর কারণে আমাদের নড়াচড়া বা চলাফেরা সমস্যা হয় বা সমস্যা তৈরি হয়, সেই রোগগুলোকেই আমরা আসলে মুভমেন্ট ডিসঅর্ডার এই বলতে চাচ্ছি। এবং এই মুভমেন্ট ডিসঅর্ডার রোগের যে অন্তর্ভুক্ত যে রোগগুলো রয়েছে তার মধ্যে
নড়াচড়া কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে নড়াচড়া বেশি হতে পারে কারো, আবার নড়াচড়া কিন্তু কম বা একবার থেমে যেতে পারে। সেই জন্য আমরা এই রোগগুলোকেও দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে কম নড়াচড়া সংক্রান্ত কিছু রোগ, আর একটা হচ্ছে অধিক মাত্রা নড়াচড়া সংক্রান্ত রোগ। তো কম নড়াচড়া সংক্রান্ত রোগটাই হচ্ছে সবচেয়ে বেশি কমন, যেটাকে আমরা বলি পার্কিনসন রোগ, যেখানে মানুষ আস্তে আস্তে স্লো হয়ে যায়, তারপরে কাঁপুনি হয় এবং আস্তে আস্তে এক সময় তারা যদি চিকিৎসা না করেন তাহলে বেডরিডেন হয়ে যায় একবারে লাস্ট পর্যায়ে। এটা হচ্ছে স্লো নড়াচড়া করতে থাকে এক সময় গিয়ে। আর এছাড়াও অ্যাটিপিক্যাল কিছু পার্কিনসনিজম এখানে আছে। আর অতিরিক্ত নড়াচড়া যদি আমরা বলি, সেখানে অনেকগুলো রোগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ট্রেমর বা কাঁপুনি রোগ, যেখানে শরীরের বিভিন্ন অংশ, মাথা, অনেকের ঠোঁট, মাথা, চোখ কাঁপতে থাকে, অতিরিক্ত কাঁপে। সেটার অনেক কারণ রয়েছে। আর তাছাড়া আমরা বলি ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া একটা রোগ, যেখানে হাত পা আপনার কী হয়, অথবা ঘাড় একটা পর্যায়ে বেঁকে গিয়ে এটা স্থির থাকে, মানে বেঁকে গিয়ে কিন্তু না, এটা স্থির থাকতে হয়, তাহলে আমরা কেবল ডিস্টোনিয়া বলি। তারপরে আছে আপনার, আমরা বলি যে বেলিজম বা হেমিবেলিজম, এক পাশে হইতে পারে, দুই পাশে হইতে হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ওঠে। তারপরে আমাদের আছে কোরিওঅ্যাথেরোসিস বলি আমরা, যে কিছু রোগে অতিরিক্ত নাড়াচড়া হয়, মানে মনে হয় নাচতেছে, আসলে এই নাচা কিন্তু আসলে নাচা না, এই রোগেই নাচার মতো হয়, এটাকে আমরা কোরিওঅ্যাথেরোসিস বলি। তাছাড়া কিছু ড্রাগ ইনডিউস অনেকগুলো মুভমেন্ট ডিজঅর্ডার হয়, সেটাকে আমরা টার্ডিভ ডিসকাইনেসিয়া বা ডিস্টোনিয়া বলি। আর কিছু হেরিডিটারি রোগ রয়েছে, জন্মগত বা বংশগত, যেসব কারণে মুভমেন্ট ডিজঅর্ডার হয়ে থাকে। তার মধ্যে প্রধানত রোগ হচ্ছে উইলসন রোগ। এ ব্যাপারে হয়তো বিশদ সামনে আলোচনা হবে। তো এই হলো মোট কথা আমাদের। আর বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার দিবসটি, যেহেতু অনেকগুলো রোগ এখানে আছে, এটা গুরুত্ব দিয়েই কিন্তু সারা বিশ্বে ইন্টারন্যাশনাল পার্কিনসন অ্যান্ড মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি, যেটা এমডিএস নামে পরিচিত, এমডিএস, এটা সারা বিশ্বে 2022 সাল থেকে আসলে ব্যাপকভাবে এটা চালু করে। আমরা 2023 সাল থেকে আমরা নিউরোসায়েন্স কিন্তু রেগুলার বেসিসে আমরা এটা করছি, এবং এখানে আমরা সচেতনমূলক র্যালি করি, সায়েন্টিফিক প্রোগ্রাম করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রদর্শনীয় হয়। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় আলোচক অধ্যাপক ডাক্তার শামীম রশিদ, যিনি ক্লিনিক্যাল নিউরোলজি অধ্যাপক হিসেবে কাজ করছে এবং যুগ্ম আহ্বায়ক আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ। আপনার কাছে আমার প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে যে মুভমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যে আসলে অনেকে মনে করে থাকেন যে এটি কি তার কর্মফলের পরিণাম কিনা বা অন্য কোনো কিছুর অংশ কিনা। আসলে এই যে স্টিমাগুলো রয়েছে সোশ্যাল, এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? এবং একই সঙ্গে আমি জানতে চাই যে মুভমেন্ট ডিসঅর্ডারের যে প্রধান যে রোগটি রয়েছে পার্কিনসন ডিজিজ, এটা অনেকের কাছেই হয়তো পরিচিত, অনেকের কাছে হয়তো নয়। এই কোন কোন লক্ষণগুলো দেখলে আসলে আমরা বুঝতে চেষ্টা করব যে পার্কিনসন ডিজিজে উনি আক্রান্ত হয়েছে? কিছু ম্যানিফেস্টেশন দেখে আমরা রোগটাকে শনাক্ত করার চেষ্টা করি। এর মধ্যে যেগুলো আছে সেগুলোর প্রথম যেটা হলো সেটা কাঁপুনি, যা আমাকে ট্রেমর বলি আর কি। এই কাঁপুনি সাধারণত হাত এবং কিছু কিছু ক্ষেত্রে পাওয়া হয়, এবং এটা স্পেসিফিক কিছু মুভমেন্টের শুধু আঙ্গুলগুলোতেই হতে পারে। যখন এগুলাতে আসে তখন আমাদের এগুলো নলেজে আসে, তখন আমরা প্রাথমিকভাবে এটাকে ওই গোত্রীয় অসুখ হিসাবে আমরা ধরে নিই। ট্রেমর ছাড়াও আরও কিছু আছে, যেরকম স্লোনেস, যেহেতু ব্র্যাডিকাইনেসিয়া বলে আমাদের মেডিকেল টার্মে, কিন্তু এটা স্লোনেস, চলার গতিটাকে আপনাকে কমায় ফেলবে। নর্মালি একজন পার্সন যেভাবে হাঁটেন, আপনি খেয়াল করেছেন যে স্টেপটা তার সামনের দিকে থাকে, হাতগুলো দুলতে থাকে, কিন্তু তার এই ডিসঅর্ডারের কারণে দেখা যাবে যে হাতের যে সুইঙ্গিং মুভমেন্ট সেগুলা কমে আসে, এবং সে হাঁটাটাও তার খুব স্লো হয়। তৃতীয় যেটা, সেটা হলো যে আপনার রিজিডিটি ডেভেলপ করে। রিজিডিটি মানে আপনার জড়তা চলে আসে, যেভাবে আপনার হাত পাগুলো নামানোর কথা ছিল ঠিক সেভাবে পরিপূর্ণভাবে হাত পা ওভাবে চালাতে পারে না। চতুর্থ যেটা বলবো সেটা হলো যে আপনার কিছু ইনস্টেবিলিটি হয়, পোস্টুরাল ইনস্টেবিলিটি, যেটা আমরা বলবো যে ভারসাম্য হারিয়ে ফেলে। তো এগুলা এই রোগের প্রধান লক্ষণ। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে সমাজে মানুষের কাছে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যে সোশ্যাল কিছু স্টিগমা রয়েছে এই মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে, সেটি কি আসলে মাঝে মাঝে আপনারা কি চ্যালেঞ্জগুলো ফেস করেন? অবশ্যই, যখন এই ধরনের আপনার অবস্থার সৃষ্টি হয় তখন অবশ্যই এগুলো একটা আপনার ভ্রান্ত ধারণা তৈরি হয়। আর যখন মানুষ কিছু জানে না তখনই এটা নিয়ে অনেক গসিপে চলে আসে। তো এখন জিনিসটা হলো যে এই ভ্রান্ত ধারণা আপনার অস্বাভাবিক কিছু না, এটা আপনার জ্ঞানের মাত্রা
কম থাকার কারণে আবার মনে করি যে এই ধরনের ভ্রান্ত ধারণা চলে আসতে পারে। ধরুন এরকম যে কাঁপুনিটা, এই কাঁপুনিটা সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে এটা কোনো রোগের, স্ট্রোক জাতীয় রোগের পূর্ব লক্ষণ কিনা, আলটিমেটলি সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে। আসলে কোনো স্ট্রোক আসলে এভাবে প্রেজেন্ট করে না, তো অতএব এটা আপনার স্ট্রোকের কোনো লক্ষণ না। আরবার ধরেন যে এই রোগ কাঁপুনি আপনার একটা সোশ্যাল স্টিগমাতে দাঁড়ায়, এই কাঁপুনি মনে করি যে কোনো সাবস্টেন্স অ্যাবিউজ অথবা ড্রাঙ্কিং কিনা, তো এরকমও অনেকে আসলে হ্যাঁ এই রোগের হিসাবে অনেকে এই ধারণার আবার ব্যক্ত করে। তারপর ধরেন আবার কিছু আছে যে আপনার কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা, আপনার কোনো এই কোনো জিনের আসর হয়েছে কিনা, যেটা আমরা সচরাচর গ্রামে দেখি, তো এরকমও আসতে পারে। আরও কিছু ভ্রান্ত ধারণা আছে, এই রোগ হলে আর কখনো ভালো হবে না, এই রোগের চিকিৎসা ঠিকমতো হয় না, এবং এই রোগ শুধু বয়স্কদের হয়, আর কারো হবে না, এই ধরনের ভ্রান্ত ধারণা অনেক কিছু আছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম রশিদ। আমি এবার আমাদের আলোচনায় আনতে চাই অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম স্যারকে, যিনি অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি এবং যুগ্ম আহ্বায়ক মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশে আছেন। পার্কিনসন্স রোগের আর কোনো লক্ষণ আছে কিনা সেটি একটু জানতে চাই একই সঙ্গে বিস্তারিত। এবং বাংলাদেশে আসলে অনেকের ধারণা যে অনেক, যেটি স্যার বললেন যে এটি হলে আর কখনো ঠিক হবে না, মানে তার মানে এর চিকিৎসা সেখানেই বোধহয় শেষ হয়ে যায়, কিন্তু আসলে আপনারা কি মনে করেন বৈজ্ঞানিকভাবে এর বাংলাদেশে কী কী চিকিৎসা বিদ্যমান রয়েছে এবং আমরা কিভাবে আসলে শুরুটা করব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিডিয়া পার্টনার এবং এসিআইকে। আসলে আপনি জানতে চাচ্ছেন, আমার পূর্ববর্তী বলে গেলেন যে পার্কিনসন ডিজিজের মেইন ক্রাইটেরিয়া যেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা সিমটমগুলো, এর বাইরেও অনেকগুলো সিমটম আছে যেটাকে আমরা ভাগ করতে পারি এডিশনাল মোটর সিমটম। ইউজুয়ালি সাধারণত এডিশনাল মোটর সিমটম যেগুলো হয়, হাঁটতে গেলে অসুবিধা, ফেস্টিনেশন, ছোটো ছোটো পায়ে হাঁটা, হাঁটতে গেলে যে পা জড়িয়ে যাওয়া, এক্সপ্রেশনলেস ফেস, মানে মুখের অভিব্যক্তি থাকে না, মুখ দিয়ে লালা চলে আসে। এছাড়াও আসলে আরও কিছু সিমটম আসে যেমন অটোনমিক নার্ভাস সিস্টেম রিলেটেড, ইউজুয়ালি যেমন দাঁড়াইতে গেলে পড়ে যায়, অথবা হাইপোটেনশন ডেভেলপ করে, হাঁটতে গেলে অসুবিধা হয়, কোষ্ঠকাঠিন্য, সেক্সুয়াল ডিসফাংশন, ইউরিনারি সিমটম কিছু কিছু দেখা দিতে পারে, ফ্রিকোয়েন্সি মানে বারবার প্রস্রাব করতে যাচ্ছে, রাতে প্রচুর পরিমাণ প্রস্রাব হচ্ছে, এই ধরনের সিমটম। আরও কিছু কিছু সিমটম থাকে, প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে বা ঘাম কমে যাওয়া। তারপর আরও সিমটম দেখা যায়, রাতে ঘুমাইতে পারে না অনেক সময় পেশেন্টগুলো, তাকে ইনসমনিয়া ডেভেলপ করে, অথবা ক্র্যাম্পিং পেইন হয় রাতে প্রচণ্ড, তাকে বলে রেস্টলেস লেগ সিনড্রোম, এরকম সিমটমগুলো নিয়ে আসতে পারে। এর বাইরেও আরও কিছু নিউরোসাইকিয়াট্রিক সিমটম নিয়ে আসতে পারে, যেমন পেশেন্ট থাকে খুব ডিপ্রেস, হতাশাজনক থাকে, অ্যাপাথি থাকে, এই সমস্ত সিমটমগুলো নিয়ে আমাদের সাধারণত আসতে পারে আমাদের কাছে। আর আরেকটা কোশ্চেন যেহেতু আপনি করলেন যে চিকিৎসার ব্যাপার, দেখুন আমাদের বাংলাদেশের এই পার্কিনসন ডিজিজ ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স। আমরা মোটামুটি সব ধরনের চিকিৎসাই দিয়ে আমরা বাংলাদেশ, বিশেষ করে নিউরোসায়েন্স হসপিটাল দিয়ে থাকি। তার ভিতরে প্রথমে হলো আমাদের ড্রাগ ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এর ভিতরে আমরা যেমন লিভেটো বা কার্বিটো বা কম্বিনেশন করে ইউজ করি, এবং রিসেন্টলি এক্সটেন্ডেড ফর্মেও চলে আসছে, সেটা আমরা ইউজ করতে পারি, রাসাজেলিড ইউজ করতে পারি, অ্যামান্টেডিন ইউজ করতে পারি। তারপরে সবচেয়ে বড় কথা যে এই পার্কিনসন ডিজিজগুলো হঠাৎ করে অফ হয়ে যায়, মানে সে নড়াচড়া করে না, মনে হয় যে নিস্তেজ হয়ে পড়ে আছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা নতুন একটা ড্রাগ চলে ইনজেকশন অ্যাপোমরফিন, সেটাও আমরা আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার যে ক্লিনিক আছে সেটাও আমরা ইউজ করতে পারি। সবচেয়ে বড় কথা, আরও শুধুমাত্র ড্রাগের উপরে এখানে ডিপেন্ড করলে চিকিৎসা হবে না, এর জন্য দরকার হলো ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এবং লাস্ট অফ অল আমাদের নিউরোসায়েন্স হসপিটালে এটা সার্জারির অপশনও আছে, যেটাকে আমরা ডিবিএস সার্জারি বলি। এরপরে হয়তো আমাদের বলতে পারবো আরো ভালো করে। তার আগে আমি ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কারা এই ঝুঁকির মধ্যে থাকে বেশি, পার্কিনসন ডিজিজটা আসলে কাদের বেশি হচ্ছে বা এর কারণটি কি? আসলে এই যে কারণটা সাধারণত আমরা এখন পর্যন্ত জানা যায়, তবে জেনেটিক কারণ একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হিসেবে আমরা চিহ্নিত করা হয়। সাধারণত ওল্ড এজের ক্ষেত্রে সাধারণত এটা বেশি দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে কারণ জেনেটিক কারণ সাধারণত 40 বছরের আগে যাদের হয়, সাধারণত আমরা জেনেটিক কারণ করে করে করতে পারি আর। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম, খুব চমৎকার তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এরপর আমি যাব হচ্ছে সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাকিবুল হক আপনার কাছে। যে কথাটি বললেন আমাদের এর আগের আলোচক, যে এর কিছু সার্জিক্যাল কিছু অ্যাপ্রোচও রয়েছে, এটি হয়তো আমাদের কাছে একেবারেই নতুন। আমরা এতদিন হয়তো জানতাম না যে শুধু যে হয়তো এটি একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এর বোধহয় একটা জায়গায় গিয়ে থেমে যেতে হবে,
কিন্তু সার্জারির যে অপশনটি রয়েছে সেই মানে এই মুভমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে সার্জারির ভূমিকাটা আমি আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে বাংলাদেশে আসলে কি সেই সার্জারিটি সুবিধা রয়েছে কিনা, কারণ আমরা তো ব্রেনের অপারেশন ভাবলেই অনেক কিছু ভেবে বসি যে এটা একটি খুব গভীর জটিল সার্জারি। অনেক দেখা যাচ্ছে যে সাধারণ সার্জারি বা ব্রেনের যে সেটা করতে মানুষ ভয় পায়, সেখানে এই জায়গাটিতে মানুষের কতখানি আসলে যাওয়ার সুযোগ রয়েছে এবং বাংলাদেশে কোথায় হয়ে থাকে যদি এই সার্জারিটি হয়ে থাকে? যে রোগীগুলো রেজিস্ট্যান্স টু মেডিকেল থেরাপি, মানে ওষুধ দেওয়ার পরে কোনো রেসপন্স হচ্ছে না অথবা ওষুধের ডোজ যে কমপ্লিকেশন সেটা সে টলারেট করতে পারছে না, এই ধরনের রোগীগুলোকেই আমরা সার্জারির জন্য বেছে নিই। সাধারণত আমাদের নিউরোলজিস্ট কলিগ যারা আছেন ওনারা যখন মনে করেন যে এই রোগীটা তার ওষুধে কোনো কাজ করছে না, তখন তারা আমাদের কাছে রেফার করেন এবং আমরা যারা নিউরোসার্জন আছি তারা এগুলো ডিল করি। ব্যাপারটা খুব এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান আসলে অনেক দূরে গিয়েছে। আপনারা জানেন যে যেমন ধরেন মুভমেন্ট ডিজিজ একটা প্রচলিত যেটা বেশি সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ, এছাড়াও ডিস্টোনিয়া এবং আরও অনেক ডিজিজ এই সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। যদি পার্কিনসনের কথাই বলি, এক্ষেত্রে যেটা হয় মূলত ব্রেনের ভেতরে কিছু কেমিক্যাল ডিজেনারেশন হয়, তারপরে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন অ্যাবনর্মালিটি হয়। সেখানে আমরা যেটা করি সার্জারির মাধ্যমে এবং আধুনিক এমআরআই, সিটি স্ক্যান ইমেজ এবং স্টেরিওট্যাকটিক ফ্রেম এবং কম্পিউটারের মাধ্যমে আমরা ব্রেনে একটা জায়গা টার্গেট করি, যেটাকে আমরা ব্রেনের খুব গভীরে, সেই জায়গাতে আমরা বলি ডিপ ব্রেন স্টিমুলেশন। আমরা ইলেকট্রোড প্লেস করি এবং সেটা ব্যাটারি অপারেটেড একটা পালস জেনারেটর, যেটা সাধারণত আপনারা জানেন পেসমেকার সম্পর্কে আপনারা জানেন, অনেকটা সেরকম, যেটা বুকে চামড়ার নিচে স্থাপন করা হয় এবং এটা বাইরে থেকে অপারেট করা যায় এবং এটা মডিফাই করা যায়, সিগন্যালগুলো মডিফাই করা যায় এবং ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে আমরা ব্রেইনের যে সিগন্যালগুলো, অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি এবং এর মাধ্যমে ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে পার্কিনসনের যাদের রিজিডিটি থাকে, মাংসপেশির দৃঢ়তা থাকে, সেই দৃঢ়তাটা কমে আসে, ধীর গতি যেটা থাকে সেটা সচল হয় এবং ট্রেমর, কাঁপুনি যেটা, এটারও বেশ উন্নতি পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার কিছু তথ্য দিয়ে সহায়তা করলেন এবং একই সঙ্গে আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশে কি সুবিধা রয়েছে? হ্যাঁ, এখন বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে নিউরোসার্জারি ডিপার্টমেন্টের একটি সাব ডিভিশন হচ্ছে ফাংশনাল নিউরোসার্জারি ইউনিট। তো ফাংশনাল নিউরোসার্জারি ইউনিটে আমরা এই সার্জারিগুলো করে থাকি এবং আমরা বেশ অনেকগুলো সার্জারি করেছি এবং আলহামদুলিল্লাহ তাদের রেসপন্স বেশ ভালো এবং সার্জারিটা মানে খুব বেশি কমপ্লিকেশন কিংবা ভয় পাওয়ার মতো কিছু না, আমরা করেছি এবং আমাদের যা রোগী আছে তারা আমাদের ফলো আপে আছে এবং তাদের রেসপন্স হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ রাকিবুল হক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি সহযোগী অধ্যাপক ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রনি, আপনার কাছে একটু জানতে চাই যে এই সার্জারি বিষয়ে আরও একটু অ্যাডভান্স তথ্য চাই। সেটি হচ্ছে যে পর্যন্ত কতগুলো মুভমেন্ট ডিসঅর্ডারের সার্জারি আসলে আপনারা করেছেন এবং এই করার পরে রোগীর যে আউটকামটি রয়েছে সেটি আসলে কতখানি ভালো হয়েছে বা মানে আপনার অনুভূতিটি কী? এবং এই একই সঙ্গে আমি জানতে চাই যে এই বাইরের দেশে আমরা শুনেছি যে এই খরচটা অনেক বেশি, তো বাংলাদেশেও নিশ্চয়ই হয়তো সেটি সাধারণ মানুষের নাগালের বাইরে বা তারা অনেকে অ্যাভেল করতে পারে, তো সেইটিকে আসলে মানুষের নাগালের মধ্যে আনা যায় কীভাবে বা পৃষ্ঠপোষকতা কীভাবে করা যায় সে বিষয়টি জানতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা 2017-তে প্রথম এই হসপিটালে মুভমেন্ট ডিসঅর্ডারের যে সার্জারি, সবচাইতে আপডেটেড সার্জারি, ডিবিএস সার্জারি, ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি, এই সার্জারিটা করি 2017-তে। ওই সময় আমাদের দেশেরই একজন বাংলাদেশীয় বংশোদ্ভূত নিউরোসার্জন, যিনি ব্রিটেনে কাজ করতেন, প্রফেসর টিকো আজিজ, উনি এসেছিলেন। উনি সহ আমরা পরপর ব্যাক টু ব্যাক 2 দিনে 2টো অপারেশন করেছি। একটা অপারেশন করেছি আমরা পার্কিনসন ডিজিজের জন্য, আরেকটা করেছি ডিস্টোনিয়ার জন্য। এটা দিয়ে আমাদের শুরু। এরপরে আমরা 2023-এ এসে 3 দিনে পরপর 3 দিনে 5টা অপারেশন করেছি। এরপরে 2025-এ এসে আবার 2টো অপারেশন করেছি। তো এই সব মিলিয়ে আমাদের 9টি অপারেশন হলো। এই 9টি অপারেশনের মধ্যে 7টা অপারেশন হচ্ছে পার্কিনসন ডিজিজের রোগীর জন্য আর 2টো অপারেশন হয়েছে ডিস্টোনিয়া রোগীদের জন্য। তো সবগুলোর ক্ষেত্রে একই পলিসি আমরা নিয়েছি, ডিবিএস সার্জারি, অর্থাৎ আমরা চেস্ট ওয়ালে একটা চামড়ার নিচে একটা পেসমেকার বসিয়েছি এবং সেই পেসমেকার থেকে ইলেকট্রিক্যাল স্টিমুলাসটা কেবল দিয়ে ব্রেনের ডিপে 2টা জায়গা আছে স্পেসিফিক, সেই জায়গায় চলে যাচ্ছে আর কি। ওইটা প্লেসমেন্টের জন্য যে সেট আপ আছে, সেট আপ লাগে হাই রেজলিউশন এমআরআই উইথ সফটওয়্যার উইথ ফ্রেম, অল দিস স্টাফস আর অ্যাভেলেবল হিয়ার এবং আমরা অলওয়েজ রেডি টু
ডু দ্য সার্জারি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যাজ রিকোয়ার্ড, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা হাইলাইট করেছেন, প্রবলেম হচ্ছে কস্ট ইস্যু আর কি। তো কস্ট ইস্যুর ব্যাপারটা হচ্ছে যে এটা তো খরচ বিদেশে বেশি, লো ইকোনমিক কান্ট্রি, আমাদের মতো কান্ট্রির জন্য ম্যানুফ্যাকচারাররা আমার নলেজে 3টে ম্যানুফ্যাকচারার আছে আমেরিকান আর 2টো আছে চাইনিজ, সবারই কস্ট বেশি, কস্টটা ডেভেলপ কান্ট্রির জন্য বেশি, আমাদের জন্য কিন্তু একটু কম। এই একটু কমও আমাদের ক্যাপাসিটির বাইরে, বিশেষ করে রিসেন্টলি ডলারের প্রাইসটা হাই হয়ে যাওয়ার পরে নাম করে প্রাইসটা অনেক বেড়ে গেছে। এখন ধরেন আপনার যে কোনো একটা রিচার্জেবল ডিভাইসের কস্ট হচ্ছে আপনার অ্যারাউন্ড 25 to 30 লাখ, ঠিক আছে? তো সেটা যদি আমরা ম্যাক্সিমাম সাবসিডি গভর্নমেন্ট যেটা দেয় 40% পারচেজের 40%, সেটা করলেও অ্যারাউন্ড 15 লাখ আসে আর কি। তো আমাদের পুলে অনেক পেশেন্ট আছে, উই অফার দেম, এবং তাদের জিনিসটা দরকার, তাদের কাজটা করা দরকার, কিন্তু তারা আসলে এই এফোর্ডেবিলিটিটার একটা ঘাটতি আছে, যে কারণে আমাদের কাজটা অনেক ফ্রিকুয়েন্টলি হচ্ছে না। আমাদের পুলে পেশেন্ট আছে, অনেক ফ্রিকুয়েন্টলি হচ্ছে না। আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে কস্ট এফেক্টিভ অপশন আমাদের দেশের এই সিচুয়েশনকে কনসিডার করে, সেটা হচ্ছে আমরা এই পেসমেকারের পলিসিতে না গিয়ে আমরা ব্রেনের ডিপে একটা জায়গায় বার্ন করে দিতে পারি, এটাকে বলে লেশন সার্জারি। তো সেই লেশন সার্জারি সব সেট আপই আমাদের আছে, আমরা সেটাও প্রসিড করব, সেটা অফার করছি, দেখা যাক কতটুকু কী হয়। আর একটা বিষয় আমি একটু হাইলাইট করতে চাই, যে মুভমেন্ট ডিসঅর্ডারের চিকিৎসার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন। এই জায়গাটাতে অ্যাড্রেস করা হয় কম, এই জায়গাটা যদি একটু বেশি অ্যাড্রেস করা হয় তাহলে হয়তো সার্জারি ইন্ডিকেশনগুলো কমে যেত। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার উত্তরটি দিয়েছেন, একই সঙ্গে সম্পূরকভাবে একটু গুরুত্ব আরোপ করেছেন যে এই ফিজিওথেরাপির যে ভূমিকাটি রয়েছে এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে পরিবারের লোকদেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জায়গাটিও আপনি উল্লেখ করেছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমী। আমি এবার আসতে চাই অধ্যাপক ডাক্তার আব্দুল আলিম নাদিম আপনার কাছে। সেটি হচ্ছে যে পার্কিনসন্স নিয়ে তো আমরা বেশ কিছু কথা বললাম, পার্কিনসন ডিজিজ নিয়ে। পার্কিনসন ছাড়াও আরও অনেক কিছু মুভমেন্ট ডিসঅর্ডার রয়েছে, সেগুলোর কমনলি কোনগুলো আপনারা পেয়ে থাকেন, সেটার মানে একটা আনুমানিক হার কেমন, এবং একই সঙ্গে যদি পার্কিনসন ডিজিজ এবং পার্কিনসনিজম নিয়ে কিন্তু একটা আসলে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, এই জায়গাটিকে যদি আমাদের একটু ক্লিয়ার করেন। মুভমেন্ট ডিসঅর্ডারের অন্যান্য যে কথাগুলো আপনি বলবেন সেটির প্রাথমিক লক্ষণগুলো আমাদের একটু জানেন। সেখানে দুটো জিনিস কাজ করে প্যারালালি। একটা হচ্ছে নিউরোনাল সার্কিট, ব্রেন থেকে একেবারে আমার মাসেলটা পর্যন্ত যে সিগন্যালটা আসছে সেই সার্কিট, আরেকটা হচ্ছে নিউরোকেমিক্যাল মেডিয়েটার্স। এই দুইটার সমন্বয়ে আমরা একটা প্রিসাইসলি একটা ওয়ার্ক করতে পারি। আমি যখন একটা বোতলটা ধরতে চাই, বোতলটা কিন্তু ধাক্কা লাগে না, আমি খুব স্পেসিফিক্যালি আমি এটা ধরতে পারি এবং আমার পার্সটা সার্ভ করতে পারি। এগুলো স্পন্টিনিয়াসলি হচ্ছে, যতক্ষণ হয় আমরা টের পাই না, যখনই গণ্ডগোল হয় আমরা তখন টের পাচ্ছি যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো এই ঘটার পিছনে যেই পার্কিনসনিজম বা পার্কিনসন ডিজিজের পাশাপাশি আরও কিছু মুভমেন্ট ডিসঅর্ডার আমরা পাই, যেমন ট্রেমোর একটা, এসেনশিয়াল ট্রেমোর একটা বলি, যেখানে কাঁপুনিটা হয় এবং এটার পিছনে দেখা যায় যে কিছু জেনেটিক কম্পোনেন্ট থাকে, এবং এটা অনেক সময় আগে বেনাইন এসেনশিয়াল ট্রেমোর বলা হতো, পরে দেখা গেলো যে এটা আসলে বেনাইন থাকে না, এটা বেশ পেশেন্টকে ডিসেবল করে দিতে পারে। তো এটার একটা পার্সেন্টেজ যদি আমরা বলি প্রায় 1%। আমাদের ডাটার ক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশনস আছে, হ্যাঁ। তো আমি আশা করব আমাদের যে নতুন সোসাইটি হয়েছে ওনারা এই বিষয়ে আমাদের দেশের যেই এক্সিস্টিং ডিজিজগুলো আছে সেটার একটা সুন্দর ডাটা যদি নিতে পারে, তাহলে এদের অ্যাড্রেস করাটা আমাদের হেলথ সিস্টেমের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। এর বাইরে যেটা আছে ডিস্টোনিয়া, মানে আমরা আমাদের পজিশনটা মেনটেন করতে পারি না। আমরা একটা পারপাসফুল ওয়ার্ক যখন করতে চাই তখনই কিন্তু এই সিগন্যালটা আসে, বাট ডিস্টোনিয়ার ক্ষেত্রে অটো কিছু সিগন্যাল জেনারেশন হয়, যেখানে আমি চাচ্ছি না কিন্তু আমার বডি মুভ করে যাচ্ছে, এই সিগন্যালগুলো আসতেছে। এটাও প্রায় লাখে 15 থেকে 30 জন সাফার করে। টিক বলে একটা কন্ডিশন আছে, এটা ছোটদের বেশি হয়। মানে আমরা অনেক সময় এই যে ঘাড় ঘোরানো বা চোখ পিটপিট করা, এগুলা একটু ভালো লাগে বা মনে হয় করতে করতে এটা আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এটা প্রথম দিকে হয়তো কন্ট্রোলেবল থাকে, পরে দেখা গেল যে আসলে এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ঠিক বলে একটা জিনিস আমরা যেটা বলছি। এর বাইরেও কিছু সাইকেট্রিক ওষুধের থেকে যেগুলো হয়, মানে ড্রাগ ইনডিউসড কিছু মুভমেন্ট ডিসঅর্ডার হয়, সেটার পার্সেন্টেজও বেড, মানে যারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে সেখানে দেখা যাচ্ছে 15 to 30% এফেক্টেড হচ্ছে ড্রাগ ইনডিউস। এর বাইরেও আপনার রেস্টলেস
রেস্টলেস লেগ সিনড্রোম একটা বলে, এটা বেশ অনেকে পা ঘুমের মধ্যে পা জোরে ছিটকে যাচ্ছে, এই টাইপের মনে হচ্ছে ছুটে চলে যাচ্ছে, এই টাইপের ডিজিজগুলো হয়। এটারও সেই কিছু আপনার নিউরোকেমিক্যাল মেডিয়েটার্সের প্রবলেম থেকে এটা হচ্ছে, সাইকিয়াট্রিক কিছু ডিস্ট্রেস থেকে এগুলো হচ্ছে। এই হচ্ছে কমন কিছু ম্যানিফেস্টেশন যেগুলো আমরা ফেস করি আর কি পার্কিনসনিজমের বাইরে। এটি খুব চমৎকার করে বললেন আপনি, এবং একসঙ্গে আমি একটু বলতেছি পার্কিনসনিজম এবং পার্কিনসন ডিজিজ এটা আসলে কি কোনো এটা কাছাকাছি হলেও কিছু ক্রাইটেরিয়া আছে, যেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা পার্কিনসন ডিজিজটাকে বলি। যদি এই সবগুলো ক্রাইটেরিয়া, রিজিডিটি এবং মুভমেন্ট টোনের এই ক্রাইটেরিয়া সবগুলো যদি আমাদের ফুলফিল না করে এবং অ্যাসোসিয়েটেড আরও কিছু লিশন থাকে, তখন আমরা এটা পার্কিনসনিজমের দিকে চলে যাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল আলিম নাদিম। আমরা ধন্যবাদ। পরবর্তী বক্তার কাছে যাই, অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একটা ক্লিনিক্যাল নিউরোলজিস্ট হিসেবেও কাজ করছেন, অধ্যাপক হিসেবে সদস্য সচিব মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশের যে প্রস্তাবিত কমিটিতে রয়েছেন। তো সেটি আমি জানতে চাচ্ছি যে একজন এই সদস্য সচিব হিসেবে যে এমডিএসটি, যেটি একেবারেই আসলে আমরা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ একটি সূচনা, কি কি ধরনের আসলে কাজ আপনারা করার পরিকল্পনা করেছেন এবং মানুষজনকে সচেতন করার বিষয়ে বা এই রোগটিকে আসলে আরও নিয়ন্ত্রণে আনার জন্য কি ধরনের কর্মপরিকল্পনা রয়েছে আপনার? মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশের প্রস্তাবিত সদস্য সচিব হিসেবে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে এই মুভমেন্ট ডিসঅর্ডার সংক্রান্ত যে শিক্ষাদান কার্যক্রম এবং গবেষণা চালিয়ে যাওয়া, এটা আমরা করতে পারি রেগুলার সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপের মাধ্যমে। আমাদের যে নলেজ ডিসেমিনেশন করা ডাক্তারদের মধ্যে যারা মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করে সারা বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে আমরা রেগুলার যেগুলো করতে পারি সেটি হচ্ছে যে আমরা কিন্তু প্রাইমারি যারা ফিজিশিয়ান তাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, এবং গবেষণার জন্যে আমরা সরকারের সাথে বসে কিন্তু আমরা কোনো ফান্ডিংয়ের আয়োজন করা যায় কিনা সেটা আমরা ব্যবস্থা করতে পারি, সেটা আমাদের প্ল্যানিং হচ্ছে। 2 নম্বর হচ্ছে আমরা রোগীদের সচেতন করা, যেটা এখানে আলোচনা অলরেডি এসেছে যে আমাদের এই রোগীদের মধ্যে এই পার্কিনসন্স ডিজিজ, ডিস্টোনিয়া, ট্রেমর, টিক ডিসঅর্ডার এগুলো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে সমাজের মধ্যে। সবাই ধারণা করে যেগুলো অভিশপ্ত, এগুলোর কোনো চিকিৎসা নেই। এদের আমাদের এই ভুল ধারণা দূর করতে হবে। এটা আমরা নিয়মিত ক্যাম্পেইন করতে পারি সারা বাংলাদেশে, এই সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পেইন করে তাদের সচেতন করা এবং তাদের বোঝানো যে আপনারা যদি সঠিক জায়গায় আসেন তাহলে সঠিকভাবে চিকিৎসা হবে। আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন যে ডেগুলি আছে, যে ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে যেটা আমরা পালন করছি 29 নভেম্বর থেকে। 2 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে আমরা পালন করি। এগুলোর মাধ্যমে অ্যাওয়ারনেস র্যালি এবং সায়েন্টিফিক প্রোগ্রামের মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরি করা। এবং 3 নাম্বার হচ্ছে যে আমরা কিন্তু যেটা করতে পারি সেটা হলো এই গবেষণা এবং এই শিক্ষাদান কার্যক্রম কিন্তু এইভাবে ডিসেমিনেশন করা। 4 নাম্বার হচ্ছে আমরা আন্তর্জাতিক যেসব সংস্থা আছে তাদের সাথে কিন্তু লিয়াজোর মাধ্যমে আমরা এই রেগুলার আমরা কিন্তু আমাদের যারা ডাক্তার আছে তাদের সাথে একটা পার্টনারশিপ করে তাদের মাস্টার ক্লাসের আয়োজন করা, এবং সেই সাথে আমাদের যারা ডাক্তার যে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করতে চায় তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, রেগুলার ফেলোশিপ ব্যবস্থা করা, যাতে তারা এসে আমাদের এই মুভমেন্ট ডিসঅর্ডারের যে এত প্রকোপ তারা কিন্তু আমাদের সাথে তাদের ভালোভাবে কাজ করতে পারে। নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের যেটা প্ল্যানিং আছে, আমরা সরকারের সাথে বসে আমাদের মেইন টার্গেট হবে যে মুভমেন্ট ডিসঅর্ডারের যে ঔষধপত্র এবং চিকিৎসার যে অপ্রতুলতা এখনও রয়েছে, ওষুধপত্রের অ্যাভেলেবিলিটি খুবই কম। যেগুলি মুখে ওষুধ আমরা জানি ইনজেক্টেবল যে ড্রাগ, সেগুলো কিন্তু অ্যাভেলেবিলিটি খুব বেশি নাই। সেগুলো আমরা সহজলভ্য করা যায় কিনা, বিভিন্ন সেন্টারে সেগুলো সহজলভ্য এবং কম দামে আনা যায় কিনা সেগুলো কিন্তু আমাদের করার চিন্তাভাবনা আছে, এবং সেগুলো নিয়ে আমরা সরকারের সাথে কথা বলবো, আলোচনা করব। খুবই অসংখ্য ধন্যবাদ। এবং একই সঙ্গে আমি আসলে যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম সেটি উত্তর দিয়েই দিয়েছেন যে আন্তর্জাতিক পর্যায়ে বা মুভমেন্ট ডিসঅর্ডার সেবায় বাংলাদেশের যে অবস্থানটি সেটি আপনি ব্যক্ত করেছেন, এবং সোসাইটির ইন্টারন্যাশনাল যে সোসাইটি রয়েছে তাদের সাথে এটা আমি আরেকটু বলি, যেটা হলো
আমাদের আসলে আমরা একদম মুভমেন্ট ডিসঅর্ডারটা আমাদের এই স্পেশালিটা একদম ইয়াং, এটা এখনও আমাদের দেশে একটা বিকাশমান পর্যায়ে রয়েছে। তা আমাদের অনেক লিমিটেশন আছে। আমাদের যারা মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করে এই ধরনের ফেলোশিপ করা বা ট্রেন্ড আপ ডাক্তারের সংখ্যা নিউরোলজিদের মধ্যে এখনও অনেক কম। সুতরাং আমাদের এটা নিয়ে অনেক কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ডায়াগনস্টিক যে ফেসিলিটিস, যেমন এখানে জেনেটিক টেস্টিং, তারপরে ল্যাব ফেসিলিটিস বা অ্যাডভান্স যে আমাদের ইলেকট্রোফিজিওলজি, সেগুলোও কিন্তু সব সেন্টারে নাই। যেমন নিউরোসায়েন্স হাসপাতালে আছে, কিন্তু বাইরে কিন্তু অন্য মেডিকেল কলেজে বা আমাদের এখনও অ্যাভেলেবল নাই। ট্রিটমেন্ট ফেসিলিটি যেগুলো ডেফিনেটিভ ট্রিটমেন্ট, যেমন আমাদের বোটুলিনাম টক্সিন ইনজেকশন কিংবা ডিবিএস সার্জারি, যেটা আলোচনা করলো সার্জনরা, সেগুলো কিন্তু এখানে আমরা খুবই প্রাথমিক পর্যায়ে আছি। আমরা শুরু করেছি শুধুমাত্র এই সেন্টারে, কিন্তু বাইরে মেডিকেল কলেজ বা অন্য সেন্টারগুলিতে কিন্তু আমাদের এগুলি নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করতে হবে। এবং আমরা গবেষণাপত্র আমাদের আন্তর্জাতিক জার্নালে আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্টদের এত বেশি এখনও কিন্তু নাই। সুতরাং আমাদের এটা নিয়ে কাজ করতে হবে এবং আমাদের এই গবেষণার সংখ্যাও বাড়াতে হবে, গবেষণাপত্র আমাদের দিতে। কিন্তু আমাদের কিছু আশার কথা আছে, সেই আশার কথাগুলো আমি একটু বলতে চাই। যে নিউরোসায়েন্স হাসপাতালে আমাদের কিন্তু প্রতি মঙ্গলবার মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক চালু আছে। যে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকে কিন্তু আমাদের প্রতি মঙ্গলবার 60 থেকে 70 জন কমপক্ষে রোগী, বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডার রোগী আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং এই বটক্স ইনজেকশনও 10 থেকে 15 জন প্রায় প্রতি মঙ্গলবার পায়। সুতরাং আমরা এবং এখানে কিন্তু আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার ডিপার্টমেন্ট হবে নতুন হাসপাতালে। সুতরাং আমরা এই আন্তর্জাতিক সংস্থার সাথে আলাপ করে আমরা হয়তো এই ডাক্তারদের ফেলোশিপ প্রোগ্রামে পাঠাবো এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সেটি আসলে একটি চমৎকার পরিকল্পনা আপনাদের রয়েছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম আমাদের সাথে এত চমৎকার কিছু তথ্য শেয়ার করার জন্য। আমি চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর আফজাল মোমিন স্যার আপনার কাছে। আপনি ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক এবং একাডেমিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন নিডসে। বংশগত কারণে আসলে কোনো মুভমেন্ট ডিসঅর্ডার হয় কিনা সেটি একটু জানার একটি প্রশ্ন রয়েছে, এবং সেক্ষেত্রে রোগী বা স্বজনদের আসলে কি করণীয় রয়েছে? আপনি আমাকে কাছে জিজ্ঞেস করেছেন যে বংশগতি। হ্যাঁ, বংশগতভাবে অনেকগুলো মুভমেন্ট ডিসঅর্ডার এসে থাকে, যার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে এসেনশিয়াল ট্রেমর। রোগীকে জিজ্ঞেস করলেই বলে যে আমার বাপ, আমার দাদা, আমার ভাই হাত পা কাঁপতো বা মাথা কাঁপতো, যেটাকে সাদা মাথা কথা সাধারণ মানুষও বলে ফেলে পার্কিনসন ডিজিজ। এই এসেনশিয়াল ট্রেমর কিন্তু আমাদের দেশে অনেক পাওয়া যায়, এটা সবচেয়ে কমন। এছাড়া আছে উইলসন্স ডিজিজ। এই বংশগতির যে রোগটা, যেটা মুভমেন্ট ডিসঅর্ডার, সেটা কিন্তু চিকিৎসাযোগ্য। এছাড়া রয়েছে আপনার হান্টিংটনস কোরিয়া, হেরিডিটারি ডিস্টোনিয়া, ফ্যামিলিয়াল পার্কিনসন ডিজিজ। এই যে রোগগুলো, এগুলোকে আমরা বলে থাকি যে মুভমেন্ট ডিসঅর্ডারের বংশগতির রোগগুলো। এবং এখানে মেইনলি জেনেটিক যেহেতু জিন গঠিত ত্রুটির জন্য এগুলো হয়ে থাকে। এবং এখানে চিকিৎসার চেয়েও মেইন যে জিনিসটা হচ্ছে যে এটাকে প্রতিরোধ করা। প্রথম কথা হচ্ছে উইলসন ডিজিজটাকে আমি একটু পরে আনতে চাচ্ছি। এই রোগগুলোকে প্রথমে হচ্ছে জেনেটিক কাউন্সেলিং করা, পেশেন্ট এবং পেশেন্টের আত্মীয় স্বজনকে বোঝানো এবং জেনেটিক টেস্টের মাধ্যমে পরবর্তী জেনারেশনে যাতে এই রোগটা না যায় সেটাও প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে। এবং শুধু তাই না, এগুলোকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, সেখানে কিন্তু মেডিকেল চিকিৎসা মানে আপনার ওষুধপত্র ছাড়া অলরেডি আমাদের সার্জনরা আলোচনা করেছেন, এখানে কিন্তু সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমেও এটাকে সহনীয় মাত্রায় এবং অনেকাংশে কিউরেবল। যেমন উইলসন ডিজিজ, রোগীর চিকিৎসাটা যদি আগে শুরু হয়, সে একটা স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারে। এই ক্ষেত্রে জেনেটিক টেস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখনও আনফর্চুনেটলি আমরা জেনেটিক ল্যাব ওভাবে তৈরি করা সব জায়গায় সম্ভব হয়নি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যাক্টিভলি ওয়ার্ক করছে মন্ত্রণালয়ের সাথে। যেহেতু আমাদের একটা সেকেন্ড ইউনিট অলরেডি, আমরা সবাই জানি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের একটা সেকেন্ড ইউনিট অলরেডি হয়েছে, সেখানে যদি শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব না, বিভিন্ন এসিআই ফার্মাসিউটিক্যালস এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এবং কর্পোরেট দুনিয়া যদি এগিয়ে আসে, আমরা জেনেটিক ল্যাব তৈরি করে আগে ডায়াগনোসিস করার মাধ্যমে পরবর্তী জেনারেশন এটা রোধ করা সম্ভব এবং পারিবারিক এবং জেনেটিক কাউন্সিলিং করাও সম্ভব হয়ে থাকে। জি, একই সঙ্গে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কাছ থেকে যে একাডেমিক ডিরেক্টর হিসেবে যে এখানে সারা বাংলাদেশ থেকে যারা নিউরোলজিস্ট রয়েছেন, তারা যদি আসলে এই বিষয়ে আরও
দক্ষতা অর্জন করতে চায় বা উচ্চশিক্ষার যদি কোনো অর্জন করতে চায়, সেখানে সেই সুযোগটি কি আপনারা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই। প্রথম হচ্ছে গিয়ে এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। চিকিৎসাটা, সেবাটা মেডিকেল কলেজ এবং জেলা উপজেলা লেভেলে হচ্ছে, এই জন্য হসপিটালটাকে পরে রেখে এটা হচ্ছে ইনস্টিটিউট ফর একাডেমিক এক্সেলেন্স। এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। অলরেডি কিন্তু আমাদের সদস্য সচিব মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি বলেছেন যে আমাদের কিন্তু এখানে একটা মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক আছে। এই ক্লিনিকটা মেইনলি যেটা হচ্ছে শুধু সেবা না, এখানে এইটাকে ঘিরে আমাদের যেটা ডকুমেন্টেশন, এই যে আপনার ডেমোগ্রাফিক স্টাডি, বিভিন্ন স্টাডির মাধ্যমে আসলে আমাদের ইনসিডেন্স প্রিভ্যালেন্সটা বোঝা। এই মুভমেন্ট ডিসঅর্ডার যে ক্লিনিকটা অলরেডি ওয়ার্ক করছে এবং এটার উপরে ফোকাস করে আমরা ডকুমেন্টেশন করছি। এই ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা নানা ধরনের এখানে একাডেমিক প্রশিক্ষণ আমাদের প্রথমে আমাদের ইনস্টিটিউটের নিউরোলজিস্টদের দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে বাহিরের মেডিকেল কলেজ থেকে অনেকে আসছেন। এখানে বিভিন্ন সময় জার্নাল প্রেজেন্টেশন হচ্ছে, কেস ডিসকাশন হচ্ছে এবং আপনি অলরেডি শুনে ফেলেছেন যে শুধু চিকিৎসা না, বোটুলিনাম টক্সিন যেটা একটা চিকিৎসা পদ্ধতি, সেটা রেগুলার প্রসেসে হচ্ছে, রেগুলার বেসিসে। এবং আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটির সাথে জয়েন্ট কোলাবোরেশনে আমরা চিন্তা করছি, যেটা অলরেডি বলা হয়ে গেছে যে আমরা এখানে ফেলোশিপ প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। তাছাড়াও সাধারণ চিকিৎসক এবং নিউরোলজিস্টদেরকে ট্রেন্ড আপ প্রোগ্রামটাও তৈরি করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে আশার বাণী হলো অলরেডি এই মুভমেন্ট ডিসঅর্ডারে সহকারী সহযোগী অধ্যাপক পদ গভর্নমেন্টের সাথে জয়েন্ট কোলাবোরেশনে তৈরি হয়ে গেছে। খুবই খুব একটা মানে সুন্দর সংবাদ দিলেন আমাদেরকে অধ্যাপক ডক্টর আফজাল মোমিন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তথ্যগুলো যুক্ত করার জন্য। আমি এবার আসছি আমাদের আলোচনায় অধ্যাপক ডক্টর বদরুল আলম মণ্ডল স্যারের কাছে, যিনি জয়েন্ট ডিরেক্টর হিসেবেও একই সঙ্গে ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক এবং জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন নিডসে। স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই বর্তমানে যে এক্সিস্টিং স্ট্রাকচার রয়েছে তাতে জয়েন্ট মুভমেন্ট ডিসঅর্ডারের পেশেন্টগুলোকে আপনারা কিভাবে সেবা দিচ্ছেন এবং তাদের জন্য কোনো স্পেশালিস্ট আছে কিনা আপনার? আজকের এই আলোচনায় আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে না পারি তাহলে আমাদের আলোচনাটা কিন্তু সম্পূর্ণরূপে মানুষের জন্য কল্যাণকর হবে না। আপনারা নিশ্চিত যে এই আলোচনায় যে জিনিসগুলো এসেছে, এক নম্বর যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই পেশেন্টগুলোকে সিকিউর করা, এই রুগীগুলোকে নির্দিষ্ট কোনো হাসপাতালে কোনো চিকিৎসকের কাছে নিয়ে আসা, যেটির বড়ই অভাব বাংলাদেশে। কেন বাংলাদেশে আপনারা এই আলোচনায় শুনেছেন যে বেশিরভাগ মুভমেন্ট ডিসঅর্ডারই মানুষ মনে করে যে এটি কোনো অসুখ না, এটি উপরওয়ালা প্রদত্ত অথবা কোনো অভিশাপ অথবা এটা জন্মগত, সুতরাং এর কোনো চিকিৎসা নাই। এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা ওভারকাম আমাদেরকে করতে হবে। এটার জন্য শুধুমাত্র ডাক্তার, নার্স সম্ভব না। এটার জন্য আসতে হবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, রাজনীতিবিদদেরকে আসতে হবে, যারা ডিসিশন মেকিংয়ে আছে তাদেরকে আসতে হবে এবং এর যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা তো ব্যাপকভাবে হতে হবে যেন মানুষ আগে ভাগেই এই রুগীগুলোকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে আপনি দেখতেছেন যে যতগুলো মুভমেন্ট ডিসঅর্ডার আছে এর প্রত্যেকটারই যে ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করা, অ্যাকুরেট ডায়াগনোসিস, এর জন্য কিন্তু অনেক ডিভাইস লাগে। যেমন আমাদের বেশিরভাগ রোগীর একটা সিটি স্ক্যান অথবা একটা এমআরআই লাগে, হুইচ ইজ নট পসিবল ইন অল সেন্টার্স। এই মুহূর্তে এই অবস্থায় বাংলাদেশে আপনি কয়টা জায়গায় আপনি সিটি স্ক্যান এমআরআই করাতে পারবেন? এবং এটার জন্য সরকার এবং সরকারের যারা নীতি নির্ধারণী আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তাদেরকে বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো সিটি স্ক্যান এমআরআই যদি থাকেও এটাকে সহজলভ্য করতে হবে। অনেকেরই পক্ষেই সম্ভব হয় না একটা এমআরআই বা সিটি স্ক্যান করা, অথবা আরও কিছু অত্যাধুনিক পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো এই লোকগুলো করতে পারে না, যেমন ইলেকট্রোমায়োগ্রাফি, এনসিএস, তারপরে আরও পেট, অনেক বড় বড় ইনভেস্টিগেশন আছে যেগুলো করতে গেলে অনেক পয়সার প্রয়োজন হয়। থার্ড চ্যালেঞ্জ হলো অ্যাভাইলেবিলিটি অফ দ্য ড্রাগ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট টু দ্য ডোর লেভেল। আপনারা জানেন যে এই যে মুভমেন্ট ডিসঅর্ডারের যে অসুখগুলো, এগুলো বেশিরভাগই অনেক দিন, এমনকি যতদিন আল্লাহ বেঁচে রাখছে, যতদিন হায়াত রাখছে ততদিন ওষুধ খেতে হয়। আপনি একটা লোককে 7 দিন, 8 দিন, 10 দিন অ্যান্টিবায়োটিক দেন, তারপরে সে নিষ্ক্রান্ত হয় যে আমার আর খাওয়া লাগবে না।
কিন্তু এই যে মুভমেন্ট ডিসঅর্ডারের যে চিকিৎসাটা, এটি অনেক ক্ষেত্রেই এটা দীর্ঘস্থায়ী এবং কখনো কখনো লাইফ লং। সুতরাং আপনার যে এই অ্যাডহারেন্সটা, এই রোগীগুলোকে ধরে রাখা, যে আপনি সারা জীবন ওষুধ খাবেন বা খেতে হবে, অথবা এই ধরনের একটা সোর্স করে দেওয়া, সেটাও একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের জন্য কিন্তু শুধুমাত্র রোগী বা রোগীর পরিবার পারবে না, এটার জন্য সমাজকে এগিয়ে আসতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে এগিয়ে আসতে হবে, সোশ্যাল ওয়েলফেয়ারকে এগিয়ে আসতে হবে, তথা দেশের আপামর জনসাধারণের সুবিধার্থে দেশের নীতি নির্ধারিত পর্যায়ে এটার জন্য ড্রাগ সহজলভ্য করতে হবে। যেমন আপনারা এখন দেখেন যে উপজেলা লেভেলে আমরা হাইপারটেনশনের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেই, উপজেলা লেভেলে আমরা এখন ডায়াবেটিসের জন্য ওষুধ দেই, মুভমেন্ট ডিসঅর্ডারের জন্য, বিশেষ করে এই পার্কিনসন্স ডিজিজের জন্য এই যে লেভোডোপা কার্বিডোপার যে প্রিপারেশনটা, এটা সহজলভ্য করা অথবা প্রতি মাসেই রুগীকে দেওয়া। তার কারণ বেশিরভাগ রুগী আমরা দেখেছি 15 দিন 20 দিন ওষুধ খায়, এরপরে পয়সা থাকে না, ওষুধ খায় না। ফোর্থ চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের কিছু ম্যান পাওয়ার তৈরি করতে হবে এবং এই চিকিৎসাটা সারা বাংলাদেশে ছড়ায় দিতে হবে এবং উপজেলা লেভেলে, প্রান্তিক লেভেলে ডাক্তারদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে অ্যাওয়ার করতে হবে, রোগীদেরকে সেখানে আসতে হবে। আর ফিফথ যেটা বললাম যে কিছু অত্যাধুনিক চিকিৎসা, নিউরোসার্জিক্যাল চিকিৎসা, সেটাও বাংলাদেশে অ্যাভেলেবল করতে হবে এবং সেটা করা সম্ভব। এই যে আমরা আগে আলোচনা করলাম যে অনেক দাম, এটা কিন্তু গভর্নমেন্ট ইচ্ছে করলে পারে, সরকার পারে। ট্যাক্সের ব্যাপারে আমরা কিন্তু জানি যে যে সমস্ত মেডিকেল ডিভাইস আছে যেটা মানুষের লাইফ থ্রেটেনিং জন্য ব্যবহার করা হয়, এগুলো কিন্তু সরকার ইচ্ছা করলে ট্যাক্স অনেক কমায় নিয়ে আসতে পারে। সুতরাং আমি এই আলোচনা সভায় আজকে সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যে সমস্ত ডিভাইস, যে সমস্ত ওষুধ, যে সমস্ত ইনভেস্টিগেশন প্রসিডিওর যেগুলো ট্যাক্স ফ্রি করা সম্ভব, সেটা ট্যাক্স ফ্রি করে দিলে মানুষের আয়ত্তের মধ্যে আসবে এবং মানুষ এটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। ধন্যবাদ আপনাকে সবাই। স্যার, আমি একই সঙ্গে আপনার কাছে যে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে নিন্স 2 ভবনটি আমার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এবং তার প্রকল্প পরিচালক হিসেবে সেখানে মুভমেন্ট ডিসঅর্ডারের জন্য কিছু নতুন সেবা আপনারা চালু করার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন ইতিমধ্যেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে এখানে আমাদের একটা ক্লিনিক আছে এবং শুধু ক্লিনিক না, ক্লিনিকে তো আমরা দেখি প্রতিদিনই কিন্তু মুভমেন্ট ডিসঅর্ডারের রোগী আমাদের কাছে আসে। আমরা হয়তো ইনডোরে অনেক রোগী ভর্তি করাতে পারি না স্থানের অভাবে, কিন্তু আমাদের ফিউচার প্ল্যান ইন দ্য নেক্সট প্রজেক্ট, আপনারা আসলে খুব খুশি হবেন যে একটা অত্যাধুনিক ল্যাব এবং সেই ল্যাবের ইনস্ট্রুমেন্ট আমরা আমেরিকা থেকে সংগ্রহ করেছি এবং এই ল্যাবটি হবে মুভমেন্ট ডিসঅর্ডারের জন্য বাংলাদেশে একটি যুগান্তকারী পদক্ষেপ। যত ধরনের মুভমেন্ট ডিসঅর্ডারের ডায়াগনোসিস এবং ডায়াগনস্টিক টুল আছে, সেই টুলগুলো আমাদের আছে, আমরা অলরেডি সংগ্রহ করেছি। এটি এর মধ্যে হয়তো চালু হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনি জানেন যে আমাদের এমআরআই আছে, সিটি স্ক্যান আছে এবং আমাদের এনজিওগ্রাম আছে। আমরা কিন্তু ইনভেস্টিগেশন ফর দ্য পিপলস অফ দ্য মুভমেন্ট ডিসঅর্ডার, এভরিথিং ইজ অ্যাভেলেবল। তৃতীয় হচ্ছে আমরা ওখানে একটা ডিপার্টমেন্টের জন্য ম্যান পাওয়ার অলরেডি স্যাংশন হয়েছে। আমরা আপনার আলোচনায় শুনেছেন আমাদের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, রেজিস্ট্যান্ট রেজিস্ট্রার, মেডিকেল অফিসার সহ একটা আলাদা ডিপার্টমেন্ট, আইসোলেটেড ডিপার্টমেন্ট এটা করবে। ইতিমধ্যেই ফাংশনাল নিউরোসার্জারি আমাদের এখানে কাজ করছে এবং ওখানেও কাজ করবে। সুতরাং আমি মনে করি যে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সেকেন্ড এবং প্রথম এই প্রকল্প দুটোই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের পক্ষ থেকে যে সেবা দিচ্ছে, এটি আরও উন্নত হবে এবং বাংলাদেশের মানুষ সেবা পাবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর বদিউল আলম স্যার আপনাকে। আমাদের খুব দারুণ কিছু সুখবরও দিলেন সামনের দিনের জন্য, নিশ্চয়ই সেটি মুভমেন্ট ডিসঅর্ডার রোগীদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। আমি একেবারেই শেষের দিকে চলে আসছি অধ্যাপক ডক্টর কাজী গিয়াসউদ্দিন আহমেদ, যিনি পরিচালক হিসেবে কাজ করছেন এবং ক্লিনিক্যাল নিউরোলজি অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই হসপিটালের সেবার মান নিয়ে আসলে আমরা খুবই উচ্ছ্বাসিত। বিশেষ করে অ্যাকিউট স্ট্রোকের যে সেবাটি আপনারা দিয়ে যাচ্ছেন বর্তমান, সেটি একেবারেই আমরা বলবো যে প্রণিধানযোগ্য, আন্তর্জাতিক মানের। সেই স্ট্রোকের পরবর্তীতে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডারের সংখ্যাগুলিতে ভুগছে এবং একই সঙ্গে এই যে বিভিন্ন রকম এই দিবসটি উদযাপন এবং সেটিকে আরও পেট্রোনাইজ করা, এই বিষয়ে আপনাদের অভিভাবকত্ব কতখানি আসলে কাজ করছে বা আপনার অভিভাবক হিসেবে সারা বাংলাদেশের জন্য এখানে কি করছেন? আমাদের এখানে যেমন ধরেন স্ট্রোক ইউনিট যেটা চলছে প্রায় 100 বেডের ইউনিট, 50-50 মেল ফিমেল। এখানে স্ট্রোকের পেশেন্টগুলোকে আমরা দেখি। আপনার প্রশ্নটা হলো যে স্ট্রোকের পরবর্তীতে কারো কারো ইনভলান্টারি মুভমেন্ট হয়, যেটা মুভমেন্ট ডিসঅর্ডার বলে। যদি ব্রেনের স্পেসিফিক এরিয়া যেমন বেজাল গ্যাংলিয়া, এখানে হচ্ছে মেইন সাইট অফ লেশন, যেটা
আলটিমেটলি মুভমেন্ট ডিসঅর্ডার সাথে রিলেটেড। নিউরোনাল সার্কিটের মধ্যে যদি আপনার বেসাল গ্যাংলি ইনভলভ হয়, সেই ক্ষেত্রে কতগুলো পেশেন্ট আমাদের কাছে আসে, স্ট্রোকেরই পেশেন্ট, হঠাৎ করে এক পাশে ইনভলেন্টারি মুভমেন্ট শুরু হয় ইন দ্য ফর্ম অফ কোরিয়া, যেটা একটু আগে আলোচনা হলো। কাজে সাডেন অনসেট যদি হয় তখন আমরা চিন্তা করি এটা একটা স্ট্রোকের সিকোয়েন্স হিসেবে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় স্ট্রোক পরবর্তীতে তার স্পেসিফিক যে সাইডে প্যারালাইজড সেদিকে কিছু ডিস্টোনিয়া ডেভেলপ করে, সেটা পোস্ট স্ট্রোক কমপ্লিকেশন হিসেবে। কাজে দ্যাট ইজ অলসো এ সর্ট অফ মুভমেন্ট ডিসঅর্ডার। আর কারো কারো ক্ষেত্রে স্পেসিফিক ব্রেইনের কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে বেজাল গ্যাংলিয়া, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় তাদের অনেক ব্লাড সুগার বেড়ে গেল, ব্লাড সুগার বেড়ে যাওয়ার পরে হঠাৎ করে তার কিছু ইনভলেন্টারি মুভমেন্ট শুরু হয়, যেটা কোরিয়া। এবং এটা খুব পটেনশিয়ালি যদি কারো যদি ও ধরনের চিন্তা না থাকে তাহলে সে ফ্রিকুয়েন্টলি ইগনোর করবে এই সাইনটা, সে মনে করবে এটা একটা হয়তোবা একটা পিওর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। বা এটা যে একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন হয়ে কোরিয়া হচ্ছে সেটা প্রুফ করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু যদি আপনার হাই ইন্ডেক্স অফ সাসপিশন থাকে যে এই পেশেন্টের আমি ইমিডিয়েটলি ব্লাড সুগার দেখলাম, একটা বয়স্ক মানুষ, হঠাৎ করে ঘটনাটা হলো, যার কোনো প্রিভিয়াস ড্রাগের ব্যাকগ্রাউন্ডই নাই, যে কারণ এই ধরনের মুভমেন্ট ডিসঅর্ডারের পিছনে একটা ড্রাগ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক পেশেন্ট থাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, এই অ্যান্টিসাইকোটিক ড্রাগের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে এই যত সব মুভমেন্ট ডিসঅর্ডারগুলো আছে, এই ধরনের কোনো হিস্ট্রি যদি না থাকে, একটা ডায়াবেটিক পেশেন্ট সে হঠাৎ করে তার একটা কোরিফর্ম মুভমেন্ট শুরু হলো, তখন আমরা যদি একটা ইমেজিং করে দেখি যে সেখানে বেজাল গ্যাংলিয়াতে ইন দ্য ফর্ম অফ একটু হাইপার ডেন্স লিশন, যেটা আমরা বলি সাদা, সিটি স্ক্যানে এবং এমআরআই তো T1-এ দেখা গেল একটু সাদা সাদা, একজন রেডিওলজিস্ট হয়তো কমেন্টই করে দিল যে এটা হিমোরেজ, কিন্তু আপনার কাছে একটু সন্দেহ লাগতেছে এটা তো হিমোরেজ নাও হতে পারে, ব্লাড সুগার 30, পেশেন্টের অন্যান্য রিপোর্টগুলো অনেক বেশি, তখন আমরা এটাকে ম্যাচ করে বলি যে এটা ডায়াবেটিসের কমপ্লিকেশন হয়ে স্ট্রাইটোপ্যাথি ডেভেলপ করছে, যেটা একটা পটেনশিয়ালি ট্রিটেবল। এখন ডায়াবেটিসটাকে যদি তখন অ্যাড্রেস করি, সুগারটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, ইমিডিয়েটলি এই ইনভলেন্টারি মুভমেন্টটা কন্ট্রোল করা সম্ভব। আর সেই সঙ্গে আমরা ফ্রিকুয়েন্টলি এই জিনিসটা ইগনোর করি, যেটা হচ্ছে অধিকাংশ মুভমেন্ট ডিসঅর্ডার পেশেন্টগুলো যেটাকে আমরা পার্কিনসন ডিজিজ হিসেবে চিন্তা করি, সেটা হয়তো পার্কিনসন ডিজিজ না। কেননা দেখা গেল তার অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে অনেক দিন, বছরের পর বছর, এটা প্রপার হিস্ট্রি, এখানে একটা গ্যাপ থাকে, যার কারণে বছরের পর বছর ওষুধ খাওয়ার কারণে এই পেশেন্টগুলো একদম টিপিক্যাল পার্কিনসনিজমের ফিচারে চলে যায়। আরেকটা হচ্ছে কতগুলো ড্রাগ আছে যেগুলো কেউ জানেই না যে এরা পার্কিনসনিয়ান ফিচার করতে পারে, যেমন একজন মাইগ্রেনের ওষুধ খাচ্ছে, সেটা পার্কিনসনিয়ান ফিচার করতে পারে। কাজে এই জিনিসগুলো আমাদের ফিজিশিয়ান লেভেলে, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে নিউরোলজিস্ট থেকে শুরু করে সবার মধ্যে এটা ডিসিমিনেট করতে হবে, এটা হলো আমার টার্গেট। আমি একটু মুভমেন্ট করি যে চ্যালেঞ্জগুলোর কথা বদল স্যার বললেন, সেই চ্যালেঞ্জগুলোকে আসলে মোকাবেলা করার জন্য এবং সারা বাংলাদেশে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, আমরা তো এটি শহর কেন্দ্রিক চিন্তা করছি, নিউরোসায়েন্স ইনস্টিটিউট শুধুমাত্র একদম ঢাকা শহরের মধ্যে শুধুমাত্র একটি ইনস্টিটিউট, সেটিকে আসলে কিভাবে আমরা ডিসিমিনেটেড করতে পারি এই সেবাটিকে, এটি আমরা জানতে চাই। এই সেবা ডিসিমিনেশনের জন্য প্রথমে আমাদের দরকার, আমাদের যে ফিজিশিয়ানরা আছে তাদেরকে প্রপার ট্রেন্ড আপ করতে হবে, যারা অলরেডি ট্রেন্ড আপ তাদের আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার রিলেটেড যত অত্যাধুনিক ট্রেনিং আছে, ওভারসিজ ট্রেনিং হলে ওভারসিজ ট্রেনিং, অথবা ওভারসিজ থেকে যদি আমরা ট্রেনার এখানে নিয়ে আসতে পারি, তাদেরকে আমরা একটা ডেভেলপমেন্ট করতে পারি। নাম্বার 2 হচ্ছে টেলিমেডিসিন। আমরা টেলিমেডিসিনের মাধ্যমে যদি ভিজুয়াল কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশেন্টের সাথে সাথে যদি আমরা কানেক্টেড থাকি, তাহলে কিছু কিছু মুভমেন্ট ডিসঅর্ডার ইনস্ট্যান্ট ডায়াগনোসিস করা যায়, যেটা ইউজুয়ালি 90% অফ দ্য মুভমেন্ট ডিসঅর্ডার যেটা বাই ভিডিও ক্লিপ দিয়ে আপনি সেটা ডায়াগনোস করতে পারবেন। খুবই চমৎকার। আমরা আসলে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমাদের ডিজিটালাইজেশনের যুগ, কাজে সেই সুযোগটি আমরা অবশ্যই। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। আমি চলে আসি ডাক্তার রুমানা দৌলা, ডিরেক্টর মেডিকো মার্কেটিং ডিপার্টমেন্ট, এসিআই পিএলসি। ডাক্তার রুমানা, আমি জানতে চাচ্ছি যে এসিআই খুব চমৎকার একটি পার্টনারশিপ আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তো মুভমেন্ট ডিসঅর্ডারের মতো একটি হয়তো কম আলোচিত একটা বিষয়ে আপনাদের এই অংশগ্রহণ কেন, এবং আসলে এই বিষয়ে আপনারা কিভাবে সচেতন করতে চান সবাইকে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত আমি বলবো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান।
এটার সাথে এর যে কোনো কার্যক্রমের সাথে এসিআই যুক্ত হতে খুবই গর্ববোধ করে এবং এসিআইয়ের লক্ষ্য হলো বাংলাদেশ মানুষের জীবনের মান উন্নয়ন করা। সেটা আমাদের এরকম যারা মহামান্য ডাক্তাররা তাদের পাশে থাকতে পারলে এবং আমাদের যারা রুগীদেরকে দেখে চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য ভালো ওষুধ নিয়ে আসতে পারা, এটাই আমাদের লক্ষ্য। সো এই জন্য আমরা সবসময় ওনাদের পাশে আছি এবং আমি বলবো যে মুভমেন্ট ডিসঅর্ডার এই অংশটাকে আমরা নিজের মতো করে 2023 সাল থেকেই ওনাদের সাথে আয়োজন করে আসছি এবং সামনেও ইনশাল্লাহ থাকবো। যে এই সূত্রে আরও এটা বলতে চাই যে আমরা কিন্তু এবছরে 13টা ডিস্ট্রিক্টে অলরেডি প্রোগ্রাম করেছি এবং এই যে আপনাদের সাথে আজকে করছি তাতে আমি মনে করি, আমি বলি আপনাদেরকে একটু, চিটাগং মেডিকেল কলেজে একটা করা হয়েছে, বিএমইউতে করা হয়েছে মিডফোর্ডে, রংপুর মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, নিনজে করা হচ্ছে একটা। এর আগে সেই দিন, আজকে তো মুভমেন্ট ডিসঅর্ডার ডে নয়, সেই দিনও আমরা করেছিলাম র্যালি, আপনাদের পাশে কিছুটা করতে পেরেছি সাথে থেকে। ফরিদপুরে করা হয়েছে, সরবারদিতে করা হয়েছে, নর্থ ইস্ট মেডিকেল কলেজ আর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ চিটাগং। সো আমি যে নামগুলো বললাম যে আমরা নানান জায়গায় চেষ্টা করছি আপনাদের পাশে থেকে, নিনজের আমাদের সম্মানীয় ডাক্তারদের সাথে মিলে আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলি করে থাকি। এবং আমি মনে করি যে আমরা সবসময় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সাথে মিলে একসাথে সারা বাংলাদেশের জনগণের জন্য এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা প্রয়োজন, আমরা যতই জানি কিভাবে চিকিৎসা দিতে হবে, যতই আমরা ওষুধ আনি, আসল যারা আমাদের লক্ষ্য, যাদের এই চিকিৎসা প্রয়োজন, তাদের কাছে যেন পৌঁছে যেতে পারি সংবাদটা যে এই সমস্যার জন্য আপনি এইখানে আসবেন এবং অমুক ডাক্তারকে দেখাবেন। এই তথ্যটা খুবই প্রয়োজন। কারণ আমি এখানে যদিও এসিআইয়ের পক্ষ থেকে কিছু কথা বললাম, একজন প্যালিয়েটিভ বিশেষজ্ঞ হিসেবে আমি যদি বলি, এটা একজন মানুষের জীবনের মান উন্নয়নের জন্য প্রয়োজন এবং তার লাইফ লিমিটিং এই কন্ডিশনগুলিকে অ্যাড্রেস করতে হবে। কারণ এটা কিন্তু তার চলাফেরা, সাধারণ অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ হ্যাম্পার করে। সুতরাং আমরা পাশে থাকতে চাই সবসময়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রুমানা, খুব চমৎকার করে বললেন। আমি একেবারেই সর্বশেষ আমাদের আজকের যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আবুল বাশার হাওলাদার, যিনি ডিরেক্টর হেলথ কেয়ার অপারেশনস। আপনার কাছে জানতে চাই যে স্যার যে কথাটি বললেন, চ্যালেঞ্জের একটি বিষয় ছিল যে ড্রাগ বা ওষুধ, যে ওষুধের যে এই মূল্য সেটি আমরা বলেছি এটি দীর্ঘমেয়াদী একটি রোগ এবং সারা জীবনই তাকে ওষুধ খেতে হয়। সেই জায়গাটিতে আসলে যে সোশ্যাল যে আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, ওষুধের দাম নিয়ে আসলে মানুষের মাঝে আসলে তারা কিনে খেতে পারছে না অনেক ক্ষেত্রে, এবং সরকারিভাবে সহযোগিতা করার ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা রয়েছে কিনা। এবং আরেকটি বিষয় রয়েছে যে এই ওষুধগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নন রেজিস্টার্ড চিকিৎসক তারাও ব্যবহার করছে বিভিন্ন জায়গায়, হয়তো প্রেসক্রিপশন ফলো করে তারা হাত কাঁপছে জ্বরে দিয়ে দিচ্ছে আপনাদের এই ধরনের ওষুধগুলো। সে বিষয়ে আপনাদের কোনো ভূমিকা রয়েছে কিনা? ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকে ক্লিনিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, মুভমেন্ট ডিসঅর্ডারের মতো টপিকে দেশ বরণ্য চিকিৎসকবৃন্দদের সাথে একই প্ল্যাটফর্মে বসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই প্রোগ্রামের ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে উপলক্ষে আজকে এই প্রোগ্রামের সায়েন্টিফিক সেমিনার হতে পেরে এসিআই পক্ষ থেকে আমরা আসলে সম্মানিত বোধ করছি। দেখুন, আজকের টপিক, এই ডের যে মূল স্লোগান ছিল হোয়াট মুভস ইউ, এটার সাথে মিল রেখে যদি বলি হোয়াট মুভস এসিআই, এসিআইকে কী ড্রাইভ করে। এসিআই আসলে বাংলাদেশ মার্কেটে বাংলাদেশের পেশেন্টের জন্য সহজলভ্যভাবে কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি মেডিসিন যদি এনশিওর করতে পারে, এটাই হচ্ছে এই যে রেসপন্সিবিলিটি বোধ, এখান থেকে এসিআই টোটাল বিজনেসটাকে রান করার চেষ্টা করে। বুদ্ধ স্যার একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে নিয়ে আসছেন, availability of the drug at affordable price. It's a very important issue as because এই ধরনের ডিজিজগুলি হচ্ছে লম্বা সময় ধরে মেডিসিনগুলি খেতে হয়। স্বাভাবিকভাবে আমরা এসিআই পক্ষ থেকে সবসময় এই জায়গাটা চেষ্টা করে থাকি যে প্রোডাক্টটার প্রাইসটা যেন আমরা বাট নট কম্প্রোমাইজিং উইথ কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে প্রোডাক্টের প্রাইসটা কত লেভেল পর্যন্ত আমরা রাখতে পারি। অবশ্যই এখানে গভর্নমেন্টের অনেক বড় ইস্যু আছে। আপনারা জানেন যে ওষুধ শিল্পে আমাদের ট্রেড প্রাইসের উপরে
প্রায় 16.5% হচ্ছে ভ্যাট দিতে হয়। তো গভর্নমেন্টের এখানে অনেক বড় কিছু করার আছে। এই ভ্যাটের ইস্যুতে যদি গভর্নমেন্ট একটা রোল প্লে করে, একটা ডিসিশন নেয়, তাহলে কিন্তু বাংলাদেশের জনসাধারণের জন্য আমরা আরও সহজলভ্যে কিন্তু এই প্রোডাক্টগুলিকে পৌঁছে দিতে পারবো। আমি স্পেশালি বলবো যে আমাদের অনেকগুলি অ্যালোপ্যাথিক ড্রাগ আছে যাদের উপরে কিন্তু ভ্যাট মওকুফ করা আছে। এই ধরনের লং টার্ম যে ডিজিজগুলি আছে, সেই ডিজিজগুলির যে মেডিকেশনগুলি আছে, সেগুলির উপরেও যদি গভর্নমেন্ট এই ভ্যাটের ব্যাপারে কোনো একটা ডিসিশন নেয়, পজিটিভ ডিসিশন নেয়, তাহলে ডেফিনেটলি আমরা আরও সহজলভ্যভাবে জনগণের পাশে এই ওষুধগুলিকে অ্যাভেলেবেল করতে পারবো। এর পাশাপাশি তারা আরও অনেকগুলি প্রসঙ্গ নিয়ে আসছেন। আমরা এসিআই পক্ষ থেকে সেগুলি চেষ্টা করি সবসময় যে মানুষের স্বাস্থ্য খাতের যে ডেভেলপমেন্টটা সেটা যেন এনশিওর করতে পারি। সো আমরা চেষ্টা থাকবে সেই জিনিসগুলি পরবর্তীতে আমরা যেন একে একে ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের এই মুভমেন্ট ডিসঅর্ডারের যে প্রোডাক্টগুলি আছে, আমরা স্যার বলেছেন যে লেবোডোপার মানে গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি, ইয়েস উই হ্যাভ দ্যাট প্রিপারেশন অলসো। এবং আমরা চেষ্টা করেছি এই প্রিপারেশনের মধ্যেও যে আনমেট নিডগুলি আছে, ফর এক্সাম্পল আমরা ডোপেয়ার আমাদের লেবোডোপা কার্বিডোপা কম্বিনেশন, সেটা 62.5 মিলিগ্রাম আমরা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশ মার্কেটে। যে এরকমভাবে আমরা চাই যে এখানে অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলি গ্লোবাল মার্কেট আছে, সেই প্রোডাক্টগুলি যেন আমরা বাংলাদেশের পেশেন্টদের জন্য অ্যাভেলেবেল করতে পারি, সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকে। আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব এবং সাধ্যের সহযোগিতায় চিকিৎসা বিজ্ঞানে আমরা যদি আরও রোল প্লে করতে পারি, সেটা এসিআর পক্ষ থেকে অবশ্যই আমাদের একটা ভালো লাগার বিষয় থাকবে। আপনারা পেশেন্টের নাম্বার অ্যান্ড রিসার্চ, এই দুটো জায়গায় মেডিকো মার্কেটিংয়ের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সাথে কাজ করব ইনশাল্লাহ। এবং যদি গভর্নমেন্ট থাকে আমরা এটা চেষ্টা করব, এটা আমাদের স্পেশাল এরিয়া অফ ইন্টারেস্ট। ডক্টর রুমানা, আপনি স্বতঃস্ফূর্তভাবে আসলে এই বিষয়টিতে সহায়তা করতে এগিয়ে এসেছেন, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমি আজকের সমস্ত যারা আলোচনায় যুক্ত হয়েছেন প্রত্যেককেই আমার প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। এবং এই মুভমেন্ট ডিসঅর্ডার, যেটি আসলে বলা যায় যে অবহেলিত, এরকম একটি বিষয় নিয়ে আজকের এই গোলটেবিল আলোচনা নিশ্চয়ই সেটির ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও বেগবান করবে। এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে আজকে একটি জিনিসের সূচনা হলো, সেটি হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার শুড বি এনকাউন্টার্ড। আমাদেরকে অবশ্যই এই মুভমেন্ট ডিসঅর্ডারকে গুরুত্ব দিতে হবে এবং হোয়াট মুভস ইউ, যাতে এই জায়গাটি থেকে আমরা তাকে এই মুভমেন্টটিকে মানে যেটি অবাঞ্ছিত মুভমেন্টটিকে আমরা থামিয়ে দিতে পারি, আমাদের মুভমেন্টটিকে আমরা বাড়িয়ে দিতে পারি। মুভমেন্ট ডিসঅর্ডার যে সোসাইটি রয়েছে বাংলাদেশে, তারাও অঙ্গীকারবদ্ধ যে ভবিষ্যতে নিশ্চয়ই এ বিষয়ে আরও অনেক বেশি কাজ হবে। আমি আসলে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাচ্ছিলাম, এখানে ড্রাগের মধ্যে যেটা সাবকিউটিনিয়াস অ্যাপোমরফিন, এটা নিয়ে আমরা আলাপ করি নাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেটা পার্কিনসন ডিজিজের অফ পিরিয়ড আমরা দিয়ে থাকি। এটা একটা নতুন একটা আমাদের জন্য, এই ড্রাগটা আমরা অলরেডি প্র্যাকটিস করছি, মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকও হয়তো ওরা দিয়ে থাকে। এই ড্রাগটা একটু অ্যাভেলেবিলিটি করা যদি আপনারা আনতে পারেন সেটা খুবই ভালো হয়। আরেকটা বিষয় হলো ইন্ট্রাথিকাল ব্যাকলোফেন, যেটা ডিস্টোনিয়ার পেশেন্টদেরকে দেওয়া হয়, এবং এটার জন্য স্পেসিফিক তেমন কিছু না, এটা টেকনিক্যাল একটা বিষয়। ব্যাকলোফেন ইঞ্জেকশন এটা আইবি ফর্মে দেওয়া যায়, কিন্তু ইন্ট্রাথিকাল রুটে দেওয়ার জন্য স্পেসিফিক একটা টেকনিক লাগে। সেটা অ্যানেস্থেটিস্টও দিতে পারে, কিন্তু এটা আমাদের মধ্যে যদি আমরা সেটা ক্রিয়েট করতে পারি সেটা খুব ভালো হয়। আরেকটা হলো চাইল্ডহুড অনসেট কিছু ডিস্টোনিয়া থাকে, যেগুলোর জেনেটিক ব্যাকগ্রাউন্ড বের করতে হবে। সেগুলো তো অলরেডি আমাদের জেনেটিক ডায়াগনোসিসের পথে আছে। সেই সাথে একটা ডিস্টোনিক সিপি একটা টার্ম আছে, যেটা ফ্রিকোয়েন্টলি ইগনোর করা হয়। ডিস্টোনিক সিপি, সেরিব্রাল পলসির যে বাচ্চাগুলো, তাদের একটা বিগ পোর্শন হচ্ছে ডিস্টোনিয়া নিয়ে আসে। তো এদের ক্ষেত্রে ব্যাকলোফেন, ইন্ট্রাথিক্যাল ব্যাকলোফেন খুব ভালো কাজ এবং অটিজমে আক্রান্ত অনেকেরই আসলে কিছু কাজে এই ড্রাগগুলো আমরা আনবো ইনশাআল্লাহ, প্ল্যানে আছে। মানে আপনাদের কাছে মানে এই প্রস্তাব রাখছি। আরেকটা হলো আমাদের কিন্তু অলরেডি উই আর প্ল্যানিং ফর এ ফেলোশিপ প্রোগ্রাম ইন মুভমেন্ট ডিসঅর্ডার। অলরেডি এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আছে, মন্ত্রণালয়ে আমরা এটা পাঠাইছি ফেলোশিপ প্রোগ্রামের জন্য। বাইরে থেকে অলরেডি অ্যাপ্লাইও করে ফেলছে, কিছু ফরেন স্টুডেন্ট এখানে আসছে। তো এটার জন্য আমরা মন্ত্রণালয়ে অলরেডি পাঠাইছি প্রস্তাব, ইনশাআল্লাহ এটা অনুমোদন হবে আশা করি। অসংখ্য ধন্যবাদ। আপনার আমরা অ্যাপোমরফিন সম্বন্ধে বলতে চাই যে আমরা কিন্তু এটার উদ্যোগ নিয়েছি অলরেডি, আপনাদের থেকে আমরা শুনে। এটা ডোপামিন অ্যান্টাগনিস্ট এবং এটা হেল্পফুল ইন দিস, উই আর লুকিং অ্যাট ইট। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকে আসলে শেষ করব। তার আগে দর্শকদের কাছে বলতে চাই, আজকের এই মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে যে গোলটেবিল আলোচনা, তার মধ্যে প্রধান যে অংশগুলো রয়েছে, যে নিমস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালস, সেখানে সেটির চিকিৎসা চলমান,
এবং ভবিষ্যতে এটির আরও বেশি এক্সটেনশন হবে। নতুন যে বিল্ডিংটি রয়েছে সেখানে আমাদের কথা বলেছেন, আরও উন্নত প্রযুক্তির ছোঁয়া আমরা পাবো এবং শুধুমাত্র এই শহর কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশে সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেই প্রচেষ্টা থাকবে। আমাদের যারা নিউরোলজিস্ট রয়েছেন, যারা নিউরোসার্জন রয়েছেন, ফাংশনাল নিউরোসার্জন রয়েছেন, তারাও নিশ্চয়ই এগিয়ে আসবে এবং ভবিষ্যতে নিশ্চয়ই সমাজের প্রতিটি স্তরে এই সচেতনতা তৈরি হবে। যখনই কোনো মুভমেন্ট ডিসঅর্ডারের রোগী আমরা পাবো, নিশ্চয়ই যথাযথভাবে যথাসময়ে তাকে আমরা যথাযথ চিকিৎসার আওতায় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।